সমুদ্রভিত্তিক সভ্যতার নীতিই হচ্ছে কিভাবে দেশের ভেতরে একটা দেশের সাথে আরেকটা দেশের শত্রুতাকে জিয়ে রেখে তাদের প্রতিপত্তিটাকে প্রতিষ্ঠিত করতে। আমেরিকার জন্য সত্য, ব্রিটেনের জন্য সত্য, হল্যান্ডের জন্য সত্য ছিল, স্পেনের জন্য ছিল, পর্তুগালের জন্য ছিল, যে ব্রিটেনই হচ্ছে আজকের পৃথিবীতে যত সমস্যা ক্রিয়েটেড হয়েছে তার অন্যতম একজন আমলা। সে একটা লাইন ড্র করে দিল হিমালয়ের উপর দিয়ে, এই হবে চীনের অংশ, এই হবে ভারতের অংশ, এবং তার থেকেই কিন্তু সমস্ত সূত্রপাত। চীন অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার নিজের প্রভাব বলয়টাকে ইয়ে করছে। অন্যদিক থেকে ভারত কিন্তু অনেক পিছিয়ে আছে। ভারত ওই পিছিয়ে থাকার কারণটাই হচ্ছে কিন্তু ওই গান্ধিয়ান নীতি তারা ফলো করে। মার্কিন যুক্তরাষ্ট্র 1991 সালের পর যখন সে একমাত্র পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করলো, তখন থেকে সে যে সমস্ত জায়গায় তার অভিযান চালিয়েছে, সামরিক অভিযান, প্রত্যেকটা জায়গায় কিন্তু ফেল করেছে। চর্চার সংলাপে আজকে আমাদের অতিথি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বদরুল আলম খান। ডক্টর বদরুল আলম খান, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান কোথায়? তো দক্ষিণ এশিয়ার সম্পর্কে আমাদের ধারণাটা, আমি যেটা মনে করি যে সেখানে তিনটে ভাগে বা তিনটা বিষয়ে আমাদের ভাগ করা উচিত। একটা হচ্ছে আমাদের উপনিবেশিক ঐতিহ্য, আমরা দীর্ঘকাল ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত দেশ নিয়ে দক্ষিণ এশিয়া গঠিত, সেই সব দেশের ভেতরে একটা অসামঞ্জস্যতা আছে, যেটাকে ইংরেজিতে আমরা বলি অ্যাসিমেট্রিক। তো সেটার একটা প্রভাব আছে এবং সেটা বাংলাদেশের উপরেও পড়ে, তার ভূ রাজনীতি কীভাবে সে নির্দিষ্ট করে। আর তৃতীয় হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের দক্ষিণ এশিয়া অত্যন্ত মানে খুব একটা যে ভূ রাজনীতিতে একটা বিশেষ ভূমিকা পালন করেছিল সেটা নয়। তার প্রধান কারণ ছিল যে এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারত এমন একটা নীতি অনুসরণ করত যেটাকে আমরা বলি জোট নিরপেক্ষ। এই জোট নিরপেক্ষ নীতিটা কিছুটা গান্ধিয়ান বা গান্ধীর এই যে শান্তি এবং অহিংসার যে বাণী, সেটার উপরে ভিত্তি করে, এবং কোনো জোটে অংশগ্রহণ করা মানেই হতো যে ওই জোটের যে নীতি, এবং সেটা আগ্রাসী হতে পারে বা সেটা বিভিন্নভাবে একটা দেশকে টেনে নিতে পারে তার ওই বলয়ে, বৃত্তে বা বলয়ে। তো সেইটা থেকে দূরে রাখা ভারতের একটা অন্যতম একটা নীতি ছিল। সেই কারণে আমাদের এই অঞ্চলটাকে, যেটাকে বলা হতো যে খুব একটা ভূ রাজনীতিতে খুব একটা প্রভাব বিস্তার করেনি। কিন্তু 80 সালের পর যখন দেখা গেল যে চীন অত্যন্ত শক্তিশালী একটা রাষ্ট্রে পরিণত হচ্ছে, বিশেষ করে তার অর্থনীতি এবং তার যে অর্থনীতির সাথে তার যে শক্তিমত্তা, সামরিক থেকে শুরু করে আরও অন্য দিকে, সেই শক্তির কারণে এবং তার দৃষ্টি দক্ষিণ এশিয়ায় চলে আসলো এই কারণে যে দক্ষিণ এশিয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা। যদি আপনি দেখেন যে এই ভারত মহাসাগর দিয়েই কিন্তু আমাদের প্রায় 30 থেকে 35% বিশ্ব বাণিজ্যের রুটের যত মালপত্র যাওয়া আসা হয় সেটা কিন্তু এই ভারত মহাসাগর দিয়ে, এবং সেটা ওই মালাক্কা স্ট্রেট, যেটা সিঙ্গাপুরের নিচে দিয়ে যে অন্য জায়গায় সমস্ত বিতরণ হয় এবং সেটা চলে। সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং চীন তো বেশিরভাগ ক্ষেত্রে তার যে সমস্ত বিশেষ করে তেল এবং গ্যাসের, সেটা অন্য দেশের উপরে তার নির্ভরশীলতা। সুতরাং এই সম্পদের দিক থেকে চীন এই অঞ্চলটাকে গুরুত্বপূর্ণ মনে করে, কারণ এই চোখ পয়েন্ট যেগুলোকে বলে, মানে শ্বাসরুদ্ধ করার যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোকে মুক্ত রাখার জন্যে চীন এই অঞ্চলটাকে গুরুত্বপূর্ণভাবে এবং সে তার নিজের মতো করে আপনার বেল্ট অ্যান্ড রোড যে ইনিশিয়েটিভ নেয়, সেই বেল্ট অ্যান্ড রোডের ইনিশিয়েটিভ নিয়ে সে তার ওই বৈদেশিক নীতি এবং তার ভূ রাজনৈতিক কৌশলটাকে আরও সহজ করে তোলার জন্য চিন্তা করে। সুতরাং দক্ষিণ এশিয়া কিন্তু ওই 80-র দশক থেকে শুরু করে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে মানে আত্মপ্রকাশ করে, এবং এখানে দশকেই তো সার্ক দক্ষিণ এশীয় সহযোগিতা সমিতি
জি গঠিত হয়। আমাদের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান এটা শুরু করেছিলেন, কিন্তু এটা আলটিমেটলি দেখা গেল বিভিন্ন কারণে দেখা গেল যে এটা খুব একটা বিকশিত হলো না, বা বিভিন্ন আমাদের এই অঞ্চলের দেশগুলোর সাথে যে সম্পর্ক, সৌহার্দ্য এবং সহযোগিতা, সেটা খুব একটা বিকশিত হয়নি। বিশেষ করে ভারত ও পাকিস্তানের বৈরিতার কারণে। সেটাই শুধু না, আরও অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমি আরেকটু বিষয় এগুলো একটু খোলামেলা করে বলি। সেটা হচ্ছে যে দক্ষিণ এশিয়া, আমি মনে করি আমাদের যত সমস্যা, সেটা কিন্তু সেই সমস্যার যদি কেউ তৈরি করে থাকে, সে হচ্ছে ব্রিটেন। ব্রিটেন তৈরি করেছে এই কারণে যে আমাদের পৃথিবীতে কিন্তু দুই ধরনের সাম্রাজ্য আছে। একটা হচ্ছে সমুদ্র ভিত্তিক সভ্যতা, আর একটা হচ্ছে ভূমি ভিত্তিক সভ্যতা। সমুদ্রভিত্তিক সভ্যতার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের প্রতিবেশী হচ্ছে সমুদ্র, সুতরাং সমুদ্রের সাথে তারা কখনো নেগোশিয়েট বা সমঝোতা করে না, বা আলাপ আলোচনার মাধ্যমে রাজনীতিটা করে না। সুতরাং তাদের প্রতিপত্তি এবং প্রভাব যদি ওই ভূ ভিত্তিক সভ্যতার উপরে বা অন্য অন্য দেশের উপরে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে তারা সেটাকে ডিভাইড অ্যান্ড রুল, এই নীতি, ভাগ করো, বিভক্ত করো এবং শাসন করো, এই নীতিটা তাদের প্রচলন, তারা এটাকে সবচেয়ে মূল্যবান বলে মনে করে। আপনি দেখেন ব্রিটেনের ইতিহাস, এই উপনিবেশিক ইতিহাস, আমাদের দেশ এই অঞ্চলে তারা 200 বা 200 বছরের বেশি এখানে সময় কাটিয়েছে তারা। এবং তারা কি করেছে, তারা এই অঞ্চলটাকে যখন তারা ত্যাগ করে যায়, তার আগে তারা মানে এগুলোকে মানে শতবিভক্ত করেছে। সেটা শুধু আমাদের অঞ্চলে না, আমাদের অঞ্চলের ডুরান্ড লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা চীনের সাথে ভারতের, ডুরান্ড লাইন আফগানিস্তানের সাথে পাকিস্তানের, এবং আমাদের ভারতবর্ষের 1947 সালে যে ডিভিশনটা হলো, সেটা কিন্তু ব্রিটিশদেরই হাতে করা। আপনি যদি আফ্রিকাতে যান, তাহলে দেখবেন ওখানে সাইকাস পিকট ইংল্যান্ড এবং ফ্রান্সের সাথে তারা একটা যুক্ত করে, অত্যন্ত গোপনীয় একটা চুক্তি করে বা এগ্রিমেন্ট করে, তারা সমস্ত মধ্যপ্রাচ্যটাকে তাদের আঞ্চলিক, তাদের প্রভাব বলয়ে নিয়ে আসার একটা ষড়যন্ত্রমূলক একটা পরিকল্পনা করে। এবং সেখানে লেবানন এবং সিরিয়া হবে ফ্রান্সের অধীনে, জর্ডান এবং ইরাক হবে ইংল্যান্ডের অধীনে, প্যালেস্টাইন থাকবে ইন্টারন্যাশনাল কন্ট্রোলে। এইভাবে বিভক্ত করার সাম্রাজ্যবাদী শক্তিগুলো ভাগ করে নিয়েছে কার কার বলয়ে কে থাকবে, কোন রাষ্ট্র থাকবে। তো এই জিনিসটা এটা করেছে তারা তাদের ওখানকার সম্পদটাকে নিজে কুক্ষিগত করার জন্য। সুতরাং আমাদের দেশের যে সমস্যা, বিশেষ করে ধর্মীয় সমস্যা, বিশেষ করে জাতিগত সমস্যা, বা একে অন্যের প্রতি আস্থাহীনতার যে সমস্যা, এবং সে থেকেই তো উৎপত্তি হয় আমাদের কলহ, বিভাজন, একে অপরকে ঘৃণা করা, সেটা জাতির উপরে ভিত্তি করে হোক, তারপরে ধর্মীয় ভিত্তিতে হোক, বা কৃষ্টি সংস্কৃতির ভিত্তিতে হোক, সেটার মানে তৈরি করে দিয়েছে আমাদের ব্রিটেন। এবং এটা বিশ্বব্যাপী যত সমস্যার ক্রিয়েটার আমার মনে হয় ব্রিটেন, এবং সেটা কিন্তু এখন উপলব্ধি করছে কেবল আমি না, আরও অনেক যারা প্রতিষ্ঠিত, যারা বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরে যাদের গভীর জ্ঞান আছে, তারাও এটা বিশ্বাস করে যে ব্রিটেনই হচ্ছে আজকের পৃথিবীতে যত সমস্যা ক্রিয়েটেড হয়েছে তার অন্যতম। আজকের দক্ষিণ এশিয়ার চিত্রটা কেমন? আজকের দক্ষিণ এশিয়ার চিত্র যদি আপনি ধরতে চান, তাহলে এখানে কিন্তু একটা সুপার পাওয়ারের বা পরাশক্তির একটা খেলা বা একটা প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতার উৎপত্তি হচ্ছে এই কারণে, এর কয়েকটা দিক আছে। একটা দিক হচ্ছে চীন এবং ভারতের যে একটা দ্বন্দ্ব, এবং সেটাও কিন্তু ওই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কারণে, ব্রিটিশদের কারণে, তারা যেভাবে বর্ডার লাইনটাকে ডিফাইন করেছিল বা সংজ্ঞায়িত করেছিল, সেটা বাস্তবতার সাথে কোনো সম্পর্ক ছিল না। একজন আমলা, সে একটা লাইন ড্র করে দিল হিমালয়ের উপর দিয়ে, এই হবে চীনের অংশ, এই হবে ভারতের অংশ, এবং তার থেকেই কিন্তু সমস্ত সূত্রপাত। কিন্তু আরেকটা কারণ হচ্ছে যে উভয় দেশ, ভারত এবং চীন, এরা উভয়েই কিন্তু একই সময়ে তারা পরাশক্তির, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে তারা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল। সুতরাং তাদের ভেতরে এই যে জিয়ে থাকা যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের উপর ভিত্তি করে যে সমস্ত মনোমালিন্য বা যে সমস্ত ভুল বোঝাবুঝি ছিল, সেটাও
ওই আস্থার দিক থেকে আস্থাহীনতার কারণে এটা আরও ফ্লেয়ার্ড আপ করলো, আরও বেশি বেশি সামনে চলে আসলো, স্পষ্ট হলো। তো এটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে যে ভারতের সমস্যাটা, আমি ভারতের সমস্যা বলি এই কারণে যে ভারত একটা বিশাল একটা দেশ। আমাদের দক্ষিণ এশিয়ার পৃথিবীর জনসংখ্যার 1/6 কিন্তু আমাদের এখানে দক্ষিণ এশিয়ায়। এখন ভারত এত বড় একটা দেশ হয়ে তার চারিপাশে যে সমস্ত ক্ষুদ্র রাষ্ট্র, এই ক্ষুদ্র রাষ্ট্রের সাথে বৃহৎ রাষ্ট্রের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা ভারত কখনোই একটা সুষম একটা ভিত্তি করে, সুষম একটা সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেনি। তার পরিণতি হিসেবে আপনি দেখেন আজকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা তেমন ভালো নেই, নেপালের সাথে সম্পর্ক ভালো নেই, শ্রীলঙ্কার সাথে নেই, মালদ্বীপের সাথে ভালো নেই, মিয়ানমারের সাথেও এরকম হজবরল একটা অবস্থা। সুতরাং পাকিস্তানের সাথে তো নেই, কিছুদিন আগেও একটা খণ্ডযুদ্ধ হয়ে গেল, এবং চীনের সাথেও ভারতের সম্পর্কটা অত্যন্ত অশান্ত, এবং অত্যন্ত অশান্ত না বললেও আমি বলবো অস্থিতিশীল। সুতরাং এইটার কারণই কিন্তু ভারত, এই কারণে যে ভারত তার বৈদেশিক রাজনীতিটাকে সেইভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। একটা হয় যে একটা বৃহৎ শক্তি সবসময় কিন্তু ক্ষুদ্র শক্তিকে বা ক্ষুদ্র দেশকে কিছুটা ওই ফ্রি রাইড যেটাকে আমরা বলি, মানে কিছুটা আমি নিব আবার কিছুটা দিব, এইরকম এইরকম একটা সম্পর্ক যদি না থাকে তাহলে হয় কি নানা ভুল বোঝাবুঝি হয়। যেমন ধরেন আমাদের বাংলাদেশের সাথে ভারতের এই যে তিস্তা নিয়ে বা উত্তরের যে করিডোরটা নিয়ে যে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলে এসছে, ভারত এটার প্রতি কোনো আগ্রহ দেখায়নি বা সমস্যার সমাধান করেনি, এবং যে সমস্যাটা তারা সমাধানের যে পথ দিয়েছিল সেটাও কিন্তু আমাদের বাংলাদেশের জন্য খুব একটা যে উপকারী ছিল বা আমাদের স্বার্থকে রক্ষা করতো সেটাও না। সুতরাং একটা ক্ষুদ্র দেশের যে সমস্ত চাওয়া পাওয়া, ফারাক্কাবাদ বাদই দিলাম আমি, এই চাওয়া পাওয়াটা যদি একটা বৃহৎ দেশ যদি সেটা তার প্রতি যদি সতর্ক না হয় বা মনোযোগ না দেয় তাহলে নানা ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এবং প্রত্যেকটা দেশের সাথে কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার যে দেশগুলোর নাম আমি উল্লেখ করলাম, সেই প্রত্যেকটা দেশই কিন্তু ভারতের প্রতি একটা বিদ্বেষমূলক একটা, তার প্রতি একটা আস্থাহীনতার একটা ব্যাপার নিয়ে আছে। এটাও একটা বড় একটা সমস্যা। এবং আপনি যদি একটা পরাশক্তি হতে চান, এবং ভারতের সেই স্পৃহা আছে, তো পরাশক্তি আপনার যদি প্রতিবেশীদের সাথে আপনি যদি সম্পর্কটাকে একটা ভালো পর্যায়ে না নিতে পারেন তাহলে আপনার পরাশক্তি হওয়ার সম্ভাবনাটাও চীনের প্রতিবেশীদের সঙ্গেও তো বিরোধ আছে। চীনের প্রতিবেশীদের সাথে বিরোধ আছে, কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে এই বিরোধগুলো কিন্তু যে কারণে হয়েছিল, বিশেষ করে সাউথ চায়না সিকে কেন্দ্র করে, সেটা কিন্তু এখন ধীরে ধীরে সেটা অনেকটা মিটিয়ে ফেলার চেষ্টা করছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকাতে প্রেসিডেন্ট হিসেবে আসলেন, এবং তার যে মানে অত্যন্ত খাপছাড়া এবং ইনকনসিস্টেন্ট যে রাজনীতি, তার কারণে আপনি দেখেন আজকে কিন্তু চীন এবং জাপান কিন্তু দুই দেশ মিলে একটা সমঝোতার দিকে যেতে চেষ্টা করছে। আসিয়ান দেশগুলো কি বলছে? আসিয়ান দেশগুলো বলছে যে আমরা চীনের সাথে যে বাণিজ্য করি সেই বাণিজ্যকে যদি কেউ বিঘ্নিত করতে চায় তাহলে সেটা আমাদের ক্ষতি হবে, তাই না? ভিয়েতনামের সাথেও সম্পর্কটা মেন্টেন হচ্ছে। একটাই হয়তো সমস্যার একটা দিক আছে, সেটা হচ্ছে ফিলিপিন্স অত্যন্ত দৃঢ়ভাবে আমেরিকারই একটা মিত্র দেশ। সুতরাং আমেরিকার নীতি তারা ফলো করে, এবং সেটা আমেরিকা যেহেতু চীনের একটা প্রতিপক্ষ, সেই কারণে ফিলিপিন্সের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন আমি মানি। কিন্তু অন্যান্য দেশগুলো কিন্তু ওই যে আগের যে একটা চীন বিরোধী বা চীনের প্রতি একটা বিদ্বেষমূলক একটা যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা এখন ওইভাবে আর নাই। আছে, থাকতেই পারে, বিরোধ থাকতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিরোধগুলোর তো একটা সমাধান শান্তিপূর্ণ উপায় হবে, এবং সেই সমস্ত নেগোসিয়েশন বা সলা পরামর্শের মাধ্যমেই কিন্তু চীন এগুলোকে এগুলোকে সমাধান করার চেষ্টা করে দেশ হিসেবে। চীন ভারতের বিরোধের যে অভিঘাত সেটা বাংলাদেশে অবশ্যই পড়েছে, এটা মোকাবেলার উপায় কি? চীনের একটা যে পরিকল্পনা আছে, চীন তো ধরেন, চীনের সাথে ভারতের ডিফারেন্স হচ্ছে যে চীনের অর্থনীতি বা জিডিপি যেটা, সেটা হচ্ছে প্রায় $30 ট্রিলিয়ন,
ভারতের আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এখন, কিন্তু 5 থেকে 6 ট্রিলিয়নের বেশি না। তার মানে চীনের অর্থনীতি হচ্ছে ভারতের চেয়ে 6 গুণ। তো এটার একটা ইম্প্যাক্ট আছে। চীন যেটা চায় সেটা হচ্ছে তার নিজের সিকিউরিটি, এবং সেটা করার জন্যে, এবং এটা হচ্ছে সিকিউরিটি। আর একটা হচ্ছে যে চীন ধরেন একটা পরাশক্তি যদি হতে হয়, তাহলে আপনাকে অবশ্যই যে এক্সিস্টিং বিদ্যমান যে পরাশক্তি তাকে টপকিয়েই তো আপনাকে পরাশক্তি হতে হবে। তো বিদ্যমান পরাশক্তি হচ্ছে এখন আমেরিকা। তো আমেরিকার যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মাধ্যমে আমেরিকা তার পরাশক্তির ভূমিকা পালন করে বিশ্বে, সেটাকে রিপ্লেস না করা পর্যন্ত চীন তো এককভাবে তার নিজের পরাশক্তিগত যে অবস্থানটা সেটাকে নির্দিষ্ট করতে পারবে না। তো সেই কারণেই কিন্তু চীন একটা অল্টারনেটিভ, একটা বিকল্প হিসেবে এই বেল্ট অ্যান্ড রোড এই ইনিশিয়েটিভটা নেয়। আপনি লক্ষ্য করে দেখবেন যে বেল্ট অ্যান্ড রোডের ইনিশিয়েটিভটা কিন্তু অনেকেই সমালোচকরা বলে থাকেন যে এটা হচ্ছে চীনের একটা সাম্রাজ্যবাদী একটা প্রয়াস, এবং তারা এর মাধ্যমে তার কর্তৃত্বটাকে এই সমস্ত দেশের উপর চাপিয়ে দিতে চায়। কিন্তু সেটা হতে পারে, তার জিও স্ট্র্যাটেজিক ভূকৌশলগত যে ভূমিকাটা বা তার ইচ্ছা সেটা অবশ্যই আছে, কিন্তু সেটা একটা বিকল্প হিসেবে আছে আমেরিকার যেটা আছে সেটাকে রিপ্লেস করার জন্য। এবং কিছু কিছু কি নোডাল পয়েন্ট আছে, যেমন ধরেন ইরান। মধ্যপ্রাচ্যের ভেতরে চীন ইরানকে অত্যন্ত মূল্যবান মনে করে, এবং তার সাথে যুক্ত করে ভারত মহাসাগর দিয়ে একটা বেল্ট, তারা একটা রোড অ্যান্ড বেল্টের একটা ইনিশিয়েটিভ করেছে। বিশেষ করে বেলুচিস্তানের যে পোর্টটা, গোয়াদার পোর্ট, ওর মাধ্যমে চীন এখন আরব সাগরে তার প্রবেশ অধিকার পেল। আর ইরানের সাথে তার রেল যোগাযোগ যেটা সে অলরেডি নির্মাণ করেছে, এবং সেটা এখন চালুও আছে। ওর মাধ্যমে তেল রপ্তানিটা, আমদানি রপ্তানি হচ্ছে, এবং অন্যান্য পণ্যের রপ্তানিটাও বৃদ্ধি পেয়েছে। সুতরাং আপনি যদি লক্ষ্য করে দেখেন, চীন অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার নিজের প্রভাব বলয়টাকে করছে। অন্যদিক থেকে ভারত কিন্তু অনেক পিছিয়ে আছে। ভারত ওই পিছিয়ে থাকার কারণটাই হচ্ছে কিন্তু ওই গান্ধিয়ান নীতি তারা ফলো করেছে। বিশেষ করে কংগ্রেস, যতদিন পর্যন্ত না নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে। ভারতের রাজনীতি, ভূকৌশলগত রাজনীতিকে আমি দুই ভাগে ভাগ করি। একটা পিরিয়ড হচ্ছে এই যে গান্ধিয়ান বা আপনার এই বুদ্ধিস্ট একটা ট্রেডিশন যেটা, আর একটা হচ্ছে কৌটিল্যের যে কূটনৈতিক যে চরিত্র রাজনীতির, যেভাবে তিনি বলে গেছেন বা তিনি ওই রাজনীতিটাকে মানে বাস্তবায়িত করতেন। নরেন্দ্র মোদীর ভেতরে আমি দেখি ওই কৌটিল্য জাতের রাজনীতি। তো এটা এত লেটে এসছে, এত মানে বিলম্বে এসছে, এবং তার পরাশক্তি হওয়ার যে স্পৃহাটা, সেই স্পৃহাটা বাস্তবায়ন করতে গেলে এটা তো একদিনে হয় না, এটা অনেক সময় নেয়। সুতরাং নরেন্দ্র মোদী এই কৌটিল্য ধারার একজন প্রতিনিধি হিসেবে যতটুকু করেছে সেটা করেছে, কিন্তু ওইটা ভারতকে কিন্তু সবসময় পিছিয়ে রাখবে আপনার চীনের থেকে, চীনের যে প্রচেষ্টা এবং এই অঞ্চলের শান্তির জন্য কংগ্রেস বা গান্ধিয়ান নীতিই তো অনেক বেশি গ্রহণযোগ্য ছিল। হ্যাঁ, সেটা গ্রহণযোগ্য ছিল, কিন্তু আপনি যদি দেখেন যে আমি আগে বললাম যে আমাদের দক্ষিণ এশিয়া কিন্তু ওই পরাশক্তির উত্থানের কারণে 1, 2, 3 পরাশক্তি, রাশিয়ারও কিন্তু এখানে একটা বড় একটা প্রভাব আছে, বিশেষ করে ভারতের উপরে। সুতরাং এই প্রভাবগুলো কিন্তু বিশ্বায়নের কারণেই আরও বেশি প্রস্ফুটিত হয়েছে। কংগ্রেস যে পর্যন্ত ছিল সেই পর্যন্ত কিন্তু এইগুলো এত তীব্র আকারে আসেনি। সুতরাং শান্তিটা, যে শান্তি ছিল সে শান্তির একটা স্থবিরতার শান্তি, সেখানে কোনো আপনার ওই যে মানে একটা যে এটাকে স্টায়ার আপ করা যেটাকে বলে সেটা ছিল না, তাই না? কিন্তু এই রাশিয়া থেকে শুরু করে চীন, আমেরিকা এবং ভারতের এই যে পরাশক্তিগত যে একটা প্রতিযোগিতা এবং একটা এটার ক্ষেত্র হওয়ার কারণেই আজকে ওই শান্তির কনসেপ্টটা যেটা ছিল সেই শান্তির কনসেপ্টটা
ওই জাতের কনসেপ্টের সাথে মিলবে না। এটা একটা নতুন একটা প্যারাডাইম বা একটা ইয়ের উপরে ভিত্তি করে এই শান্তিটার কথা চিন্তা করতে হবে, সহযোগিতার কথাটা চিন্তা করতে, এবং সেই দিক থেকে আমি আরেকটু অ্যাড করতে পারি, ধরেন চীন এবং ভারত দুই কিন্তু ব্রিক্সের সদস্য এবং তারা যথেষ্ট সহযোগিতার মাধ্যমেই ব্রিক্সটাকে প্রতিষ্ঠিত করেছে। এবং আরও লক্ষ্য করে দেখবেন যে চীন এবং ভারতের ভেতরে পশ্চিমা বিশ্বের মিডিয়া যেভাবে বলে থাকেন তাদের ভেতরে দ্বন্দ্বের যে ঘনত্ব বা ব্যাপকতা তারা যেভাবে প্রচার করে সেটা আসলে অত না। তাদের ভেতরে সহযোগিতা আছে এবং তাদের স্বার্থটাও কিন্তু ওভারল্যাপ করে, একে অপরের স্বার্থের সাথেই যুক্ত। কিন্তু আপনি দেখেন ভারত কিন্তু চীন এবং ভারতের বাণিজ্য কিন্তু অনেক বেশি প্রসারমান, হ্যাঁ, এবং অনেক বেশি, অনেক বিস্তারিত এটা। সুতরাং এ সম্পর্কে কিন্তু আমরা খুব একটা শুনতে পাই না। আমরা শুনি ওই যে ওদের ভেতরে বিরোধটা কী। সুতরাং ওই যে ডিভাইড অ্যান্ড রুলের যে নীতি, যে সমুদ্রভিত্তিক সভ্যতার নীতিই হচ্ছে কিভাবে দেশের ভেতরে একটা দেশের সাথে আর একটা দেশের শত্রুটাকে জিয়ে রেখে তাদের প্রতিপত্তিটাকে প্রতিষ্ঠিত করতে। আমেরিকার জন্য সত্য, ব্রিটেনের জন্য সত্য, হল্যান্ডের জন্য সত্য ছিল, স্পেনের জন্য ছিল, পর্তুগালের জন্য ছিল। সুতরাং এই দিকটা আমাদের বুঝতে হবে, হোল জিওপলিটিক্যাল ইয়েটাকে যদি আমাদের বুঝতে হয়। সম্প্রতি একটি সেমিনারে অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন যে যুক্তরাষ্ট্র সামরিক দিক থেকে শ্রেষ্ঠত্ব পেলেও অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে টপকে যাচ্ছে চীন। সুতরাং বর্তমান বিশ্ব এই দুই একটা হচ্ছে অর্থনীতির উন্নয়ন বা অর্থনীতির শ্রেষ্ঠত্ব, আর একটা সামরিক শ্রেষ্ঠত্ব, এই দুটার মধ্যে একটা প্রতিযোগিতা এবং তার প্রভাব সারা বিশ্বে পড়ছে। দুই ক্ষেত্রে যে প্রতিযোগিতা, সেটা যেমন প্রতিযোগিতা আবার সেটাও কিন্তু একটা সহযোগিতারও ব্যাপার। সুতরাং একে অপরকে পরিপূরক হিসেবে আমরা দেখতে পারি। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালে তাদের মানে বিশ্ব জিডিপিতে তাদের অবদান ছিল 50%। এটা একটা হিউজ। তার মানে আমরা পৃথিবীতে যত কিছু উৎপাদন করতাম তার 50% ছিল তাদের। তাহলে তার শক্তিমত্তাটা আমরা বুঝতে পারি। সামরিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় মহাযুদ্ধ থেকে খুব গা বাঁচিয়ে, তার ক্ষতি হয়নি। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নাগরিক যারা মারা যায় তারা হয়তো 200, 300, 400। আপনি যদি রাশিয়ার সাথে তুলনা করেন তাহলে হচ্ছে সেটা 2,70,00,000 তারা এটা মানে হারিয়েছে জনগোষ্ঠী, সামরিক বাহিনী এবং বেসামরিক নাগরিকদের কথা। তো এখন আমেরিকার 750 থেকে প্রায় 800 কি 850 বেজ আছে, ঘাঁটি আছে বিশ্বব্যাপী। এটা একটা সামরিক শক্তি এবং মানে অত্যন্ত শক্তিশালী একটা সামরিক শক্তি, তাই না? তার অর্থনীতি শক্তিশালী ছিল বিশেষ করে 1945 সালের পরে। কিন্তু সেই শক্তিটা কিন্তু কমে এসছে এবং দুই ক্ষেত্রেই কিন্তু কমে এসছে। আপনি যদি দেখেন অর্থনীতির দিকটা বলি, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপির মানে অবদান হচ্ছে 30 থেকে 33। এর কারণ হচ্ছে যে আপনার এশীয় দেশগুলো এর ভেতরে অনেক উন্নত হয়ে উঠছে, বিশেষ করে চীন, বিশেষ করে আসিয়ান দেশ, বিশেষ করে ভিয়েতনাম, বিশেষ করে তার পার্শ্ববর্তী দেশগুলো তারা, এবং ভারত। তো যার ফলে তার কন্ট্রিবিউশন কমা মানে হচ্ছে আপনার বাজার সংকুচিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আর একটা হচ্ছে বিশ্ব পুঁজি তো আর আজকে যেটা কেন্দ্রীভূত ছিল আমেরিকায় সেটা আর আজকে নেই। আজকে বিশ্ব পুঁজি সরে এসছে এশিয়াতে। সুতরাং আমেরিকার ওখানেও একটা বড় একটা সমস্যা, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং বা ইয়েতে। আপনি কি মনে করেন ভবিষ্যতে এশিয়া নিয়ন্ত্রণ করবে? আমি একটু শেষ করি কথাটা। এটা হচ্ছে আপনার যদি বলি অর্থনৈতিক দিক থেকে। সুতরাং অর্থনৈতিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মানে তার প্রভাব কিন্তু কমতে শুরু করেছে। সামরিক দিক থেকেও আপনি যদি ধরেন সেখানেও কিন্তু কমে এসছে। এই কারণে আমি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র 1991 সালের পর যখন সে একমাত্র পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করলো,
তখন থেকে সে যে সমস্ত জায়গায় তার অভিযান চালিয়েছে, সামরিক অভিযান, প্রত্যেকটা জায়গায় কিন্তু ফেল করেছে। আপনি আফগানিস্তানে দেখেন 22 বছর পরে তাকে অত্যন্ত হিউমিলিয়েটেড হয়ে অত্যন্ত মানে তাকে ফিরে আসতে হয়েছে। ইরাকে একই অবস্থা হয়েছে, ইউক্রেনে একই অবস্থা হতে চলেছে, কারণ আমেরিকা এবং নেটো তো অত্যন্ত প্রত্যক্ষভাবে এই ইউক্রেন যুদ্ধের সাথে যুক্ত ছিল এবং এখনও আছে। সুতরাং তারা কোনো কন্টিনেন্টাল যুদ্ধ করেনি। তারা পানামাতে যে যুদ্ধ করেছে, নরিয়াগাকে ধরে জেলে আটকিয়েছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র আঞ্চলিক মাপের যুদ্ধে তারা অত্যন্ত বীরত্ব দেখিয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি কন্টিনেন্টাল যুদ্ধ হয়, এবং আমাদের দ্বিতীয় মহাযুদ্ধের পরে কিন্তু একমাত্র কন্টিনেন্টাল যুদ্ধ হচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধ, সেখানে আমেরিকা, নেটো ইউক্রেনকে সব কিছু দিয়েছে, শুধু পারমাণবিক অস্ত্রটা বাদ দিয়ে, এবং অ্যাটামাক যে ক্ষেপণাস্ত্রটা এ বাদে সব কিছু দিয়েছে। স্টারলিংক থেকে শুরু করে সার্ভেইলেন্সের যত কিছু, তারপরে জেনারেলদের পরামর্শ, কোন কোন টার্গেট করতে হবে রাশিয়ার বিরুদ্ধে, সেই টার্গেটগুলো চুজ করা এবং নির্দিষ্ট করা, এবং তার জন্য সব ধরনের সহায়তা দেওয়া, এবং ইউক্রেন আর্মিকে ডেভেলপ করা এবং অস্ত্রশস্ত্র দেওয়ার ব্যাপারে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র দেওয়া, এসব করেও কিন্তু আজকে ইউক্রেন আজকে মানে পরাজিত হচ্ছে। সুতরাং ইউক্রেনের পরাজয়টা কিন্তু আমেরিকা এবং নেটোর পরাজয়, এটা আমাদের গ্রহণ করতে হবে। সুতরাং কন্টিনেন্টাল যুদ্ধে আমেরিকা পারে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে আমেরিকা যতই শক্তিশালী হোক না কেন সামরিক দিক থেকে, ওই দীর্ঘস্থায়ী এবং কন্টিনেন্টাল যুদ্ধে আমেরিকা কিন্তু এখনও প্রমাণ করেনি যে সে সুপার পাওয়ার সামরিক দিক থেকে। 60-এর দশকে রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং চীনের বিরোধের সুযোগ যুক্তরাষ্ট্র নিয়েছিল। সামনে চীন ও রাশিয়ার সম্পর্ক কোন দিকে যাচ্ছে, বা তাদের বন্ধুত্ব মৈত্রী? চীন এবং রাশিয়ার সম্পর্ক আপনার বিভিন্নভাবে বিবর্তিত হয়েছে, একটা বিবর্তনের মধ্য দিয়ে গেছে। 1962 সালের দিকে চীনের সাথে রাশিয়ার একটা দ্বন্দ্ব বাঁধে, এবং এই দ্বন্দ্বের কারণ ছিল, একটা হচ্ছে আইডিওলজিক্যাল, আদর্শিক দিক। মাও সেতুংয়ের আদর্শটা একটু ভিন্ন ছিল, সোভিয়েত ইউনিয়নের আদর্শ সমাজতন্ত্রের দিক থেকে সেটা একটা ভিন্ন ছিল। এই ভিন্নতার কারণে একটা তাদের ভেতরে দ্বন্দ্ব ছিল। দ্বিতীয় হচ্ছে যে এই দ্বন্দ্বের কারণেই রাশিয়া এক সময় উপলব্ধি করে যে চীন তার ঘনিষ্ঠ মিত্র হিসেবে আত্মপ্রকাশ নাও করতে পারে, এবং সেই কারণে সে কিন্তু এই অ্যাটমিক যে সমস্ত টেকনোলজি দিয়ে অ্যাটমিক বোমা তৈরি হয়, সেই টেকনোলজিক্যাল যে সহযোগিতা চীনের সাথে, সেটা বন্ধ করে দেয় ঠিক ওই 60-এর দশকের প্রথম দিকে। তো এটাতে চীন ক্ষুব্ধ হয়, কিন্তু চীন তো আর থেমে থাকেনি। আমার মনে হয় তার 5 বছর বা 6 বছর পরে চীন আণবিক বোমা উৎপাদন শুরু করে, এবং ওই ক্ষেত্রে সে তার পারদর্শিতা নিজের থেকে সে এটা তৈরি করে নেয়। এখন যেটা দেখা গেছে, একটা জিনিস মনে রাখা দরকার, যে বারবার আমি এটাকে একটু চিন্তা করেই বলি, যে চীন এবং রাশিয়ার যে অবস্থানটা, সেটা এমন একটা জায়গায় যেটাকে আমরা বলি ইউরেশিয়া, ইউরোপ এবং এশিয়ার একটা সংযোগ স্থলে, এবং অনেক বিশেষজ্ঞরা এবং আমেরিকান বা ইউরোপীয় যে পররাষ্ট্রনীতি, সেটা পরিচালিত হয় এখনও পর্যন্ত স্যার ম্যাকেন্ডার বলে একজন ব্রিটিশ একজন কূটনীতি, তার নীতির বা তার দৃষ্টিভঙ্গির উপরে ভিত্তি করে তিনি বলেছিলেন যে পূর্ব ইউরোপ, বিশেষ করে ইউক্রেনকে যে নিয়ন্ত্রণ করবে, সে ইউরেশিয়ার হার্টল্যান্ড বা হৃদয় কেন্দ্রকে নিয়ন্ত্রণ করবে। ইউরেশিয়ার হার্টল্যান্ডকে যে নিয়ন্ত্রণ করবে, সে নিয়ন্ত্রণ করবে ইউরেশিয়ার ফ্রিঞ্জ অঞ্চল, তার মানে মধ্য এশিয়া থেকে শুরু করে ইরান, ভারত ইত্যাদি ইত্যাদি। আর ওর উপরে যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, সেই বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। সুতরাং ইউরেশিয়া এমন একটা ভাইটাল জায়গা, যে জায়গাটাকে নিয়ন্ত্রণ করার জন্যে কিন্তু নানাভাবে আমেরিকা এবং ব্রিটেন বা ইউরোপীয় দেশ বিভিন্নভাবে চেষ্টা করেছে, এবং এটার ব্যাপারে তারা সতর্ক। এবং জিগমুন্ড ব্রেজেনস্কি বলে, যিনি আমেরিকার সেক্রেটারি অফ ডিফেন্স বা সিকিউরিটির ছিলেন, তিনি কিন্তু বলে গেছে যে চীনের সাথে রাশিয়ার যেন কোনো মৈত্রী না হয়, বা তাদের ভিতরে বন্ধুত্ব যেন না হয়। এই বন্ধুত্বটা যদি হয়,
তাহলে কিন্তু আমেরিকা বা ইউরোপের জন্য এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই বন্ধুত্বটা কিন্তু শুরু হলো আপনার এই 2000 সালের দিকে পুতিন যখন ক্ষমতায় আসলো। 1991 সাল থেকে 2000 পর্যন্ত এই যে 9 বছর রাশিয়াতে ইয়েলসিনের যুগ বলি আমরা, তখন কিন্তু সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করতো রাশিয়ার অর্থনীতি থেকে শুরু করে পরামর্শ, প্রেসিডেন্টের ডিক্রি কী হবে এ সবগুলো নিয়ন্ত্রণ করতো কিন্তু আমেরিকার পরামর্শদাতারা, উপদেষ্টারা। পুতিন এসে এটাকে পরিবর্তন করে দিল এবং এই পরিবর্তনে পুতিন দেখলো যে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের যে ক্ষোভ এবং শত্রুতা সেটার কারণে পুতিন পশ্চিম ইউরোপ এবং পশ্চিমা বিশ্ব থেকে সরে যেয়ে সে এশিয়ার দিকে মনোযোগ দিল, যে এশিয়াই হচ্ছে আমার একমাত্র বন্ধু এবং সেই এশিয়ার তার পাশের প্রতিবেশী দেশ হচ্ছে চীন। সুতরাং ওই চীনের সাথে বন্ধুত্বটা করা অত্যন্ত জরুরি এবং রাশিয়ার যে রিসোর্স আছে, সম্পদ আছে, সেই সম্পদটা এখন পশ্চিমের দিকে ডাইভার্ট না করে সে ডাইভার্ট করছে এই যে সাইবেরিয়া 2 নামে যে পাইপলাইনটা করছে, এটাকে জি এটার মাধ্যমে তারা এই এশিয়ার দিকে তারা ফিরে এসছে এবং এশিয়ার দিকে ফিরে আসার মানে হচ্ছে চীনের সাথে সম্পর্ক ভালো করা, ভারতের সাথে সম্পর্ক ভালো করা, মধ্য এশিয়ার সাথে এবং আপনার ভিয়েতনাম এবং আসিয়ানের সাথে। এবং সেটাই কিন্তু আজকের দিনে এই যে একটা অল্টারনেটিভ বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে, এই উপলব্ধিটা কিন্তু পুতিন করেছিলেন এবং শি জিনপিং করেছিলেন। সুতরাং তাদের দুইজনের যে মিলন এবং এই চীন এবং রাশিয়ার যে বন্ধুত্ব, এই বন্ধুত্বই কিন্তু সমস্ত বিশ্বকে আমার মনে হয় যে পরবর্তী যে অধ্যায় আসছে আমাদের বিশ্ব রাজনীতিতে, সেটার একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে আত্মপ্রকাশ করবে। এখন আমরা একটা বাংলাদেশের দিকে আসি। 24শে জুলাই অভ্যুত্থানের পর, অভ্যুত্থানের আগে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং পরের নীতির মধ্যে মৌলিক কোনো তফাৎ দেখেন? বিষয়টা একটু জটিল এই কারণে যে আমি বাংলাদেশ বিষয়ে খুব একটা অত মনোযোগ দিতে পারি নাই। যে অভ্যুত্থানটা হলো সেটা তো একটা স্বতঃস্ফূর্ত একটা অভ্যুত্থান ছিল। আমাদের বাংলাদেশের জনগণ দীর্ঘ সময় ধরে নিপীড়িত, নির্যাতিত হয়েছে এবং আমাদের বৈদেশিক নীতি কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে কোনো স্বচ্ছতা তেমন ছিল না। আমাদের শেখ হাসিনা সরকারের পিরিয়ডে 15 বছর এই সমস্ত চুক্তি হচ্ছে ভারতের সাথে বা অন্য অন্য দেশের সাথে, আমরা খুব একটা জানতাম না, আমাদের জনগণ জানতো না। কিন্তু সেটার ক্ষেত্রে একটা এই যে স্বচ্ছতার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কতটুকু আজকে প্রতিষ্ঠিত হচ্ছে সেটাও আমি বলতে পারবো না। কারণ ধরেন যে সমস্ত চুক্তিগুলো হচ্ছে সেখানেও কিন্তু একটা স্বচ্ছতার অভাব আছে। পোর্ট সংক্রান্ত যে চুক্তিটা, সেটা আমাদের বাংলাদেশের মানুষ জানতে পারছে না। সুতরাং যে কারণে আমাদের ক্ষোভ ছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, সেই ক্ষোভটা কিন্তু আবার হয়তো সৃষ্টি হতে পারে। আমি জানি না চুক্তির কী কন্ডিশনগুলো, কিন্তু বৈদেশিক নীতিতে অবশ্যই একটা পরিবর্তন আমি লক্ষ্য করছি এবং সেটা হচ্ছে যে ভারতকে বাইপাস করা বা ভারতের প্রতি আগে যেভাবে আমাদের নির্ভরশীলতাটা গড়ে উঠেছিল সেটাকে অতদূর না যে আমরা পাকিস্তানের সাথে, তারপরে নেপালের সাথে এবং দক্ষিণ এশিয়ার আরও অন্যান্য দেশের সাথে এবং বিশেষ করে চীনের সাথে, এবং এটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে বাংলাদেশ কিন্তু একটা ব্যালেন্স করতে পারছে আপনার আমেরিকার সাথে চীনের সাথেও যেভাবে করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও কিন্তু বাংলাদেশ সেইভাবে করছে। আপনি লক্ষ্য করে দেখেন, আমার মনে হয় যে এই আলোচনাটা হচ্ছে এখন, আমি ঠিক অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে পারবো না, কিন্তু তিস্তা সংক্রান্ত যে নদী চুক্তিটা সেটা কিন্তু চীনের সাথেই হচ্ছে, ভারত এটা করেনি, আজকে চীনের সাথে হচ্ছে এবং চীনের প্রপোজালটা কিন্তু অনেক বেশি বাংলাদেশের স্বার্থকে রক্ষা করার জন্যে অনেক একটা ভালো চুক্তি হিসেবেই তখন কিন্তু, যদি আমি ভারতের সাথে কম্পেয়ার করি। সুতরাং এইখানে একটা ডেভেলপমেন্ট হচ্ছে চীনের সাথে আমাদের। তারপরে নর্থ করিডোর নিয়েও চীনের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আমাদের উপদেষ্টারা সেখানে যে আলোচনা করেছেন চীনের সাথে, তো এইটা একটা ডেভেলপমেন্ট। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা ভালো আছে। ডোনাল্ড ট্রাম্পে একটু সেক্ষেত্রে আমাদের জাতীয় স্বার্থ কতটা রক্ষিত হয়েছে বা কতটা, আমাদের জাতীয় স্বার্থটার ব্যাপারে ওই যে বললাম আমি যে সমস্ত চুক্তি হচ্ছে বা যে সংযোগ হচ্ছে সেটা চীনের ক্ষেত্রেও বলি আর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও বলি, সেগুলো স্বচ্ছতার প্রয়োজন।
আমরা চুক্তি যেগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা কিছু অবগত নাই। তো সেই জন্যে একটা সন্দেহ, একটা অস্বচ্ছতা থেকে যায়। সুতরাং এই ব্যাপারে আমার মনে হয় যে যারা উপদেষ্টা আছেন, বিজ্ঞ উপদেষ্টা মণ্ডলী, তারা নিশ্চয়ই আমাদের দেশের স্বার্থটাকে ভেবে, স্বার্থ সম্পর্কে ভেবেই এই সমস্ত চুক্তিগুলো করছেন। এবং আমি আশা করব যে জনগণের যে স্বার্থ সেটা যেন রক্ষা করা হয়। এছাড়া তো আর বলা কঠিন, কারণ আমরা তো জানি না চুক্তিটা কি। বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া হয়েছে এবং যেটা নিয়ে এখন আন্দোলনও হচ্ছে, বিশেষ করে বাম দলগুলো এর বিরোধিতা করছে। আওয়ামী লীগের আমলে যখন বন্দর চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া হয়েছিল, এই কোম্পানির হাতেই, তখনও আন্দোলন হয়েছিল এবং আদালত সেটি কিন্তু আটকে দিয়েছিল। এখন তো মাঠে আন্দোলন দেখছি এবং এখানেও কিন্তু আপনি যে স্বচ্ছতার কথা বললেন, সেই স্বচ্ছতার অভাব আছে, কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি প্রকাশ করা যাবে না। সেটাই ব্যাপারটা হচ্ছে যে ধরেন এখন কিন্তু সব কিছুর কেন্দ্রে যে সমস্ত চুক্তি হচ্ছে বা যে সমস্ত সমস্যা বা সংকট সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু সম্পদকে কেন্দ্র করে। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর, এবং আমাদের তেল থেকে শুরু করে গ্যাস এবং অন্যান্য যে সমস্ত খনিজ সম্পদের প্রয়োজন একটা দেশের, সেগুলোর তো একটা ঘাটতি সৃষ্টি হচ্ছে। সেই কারণেই কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে চীন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, এরা ওই সম্পদের পেছনে কিভাবে সম্পদটাকে সুনির্দিষ্ট করা যায় এবং নিরাপত্তা রক্ষা করা যায়, সেই জন্য চেষ্টা হচ্ছে। আপনি লক্ষ্য করে দেখেন, কিন্তু আমরা কতটা সজাগ। আমি রুশ ইউক্রেন যুদ্ধটা সম্পর্কে একটু বলি। 2014 সালে একটা কু হলো। কুর পরে কিন্তু দেখা গেল যে ইউক্রেনের সম্পদের উপরে নিয়ন্ত্রণ নিয়েছে বেশ কয়েকটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন, তার ভিতরে শেল, হ্যালিবার্টন, তার এক্সন। এরা ওই ইউক্রেনের যে গ্যাস সম্পদ এবং তেল সম্পদ, সেটার উপরে নিয়ন্ত্রণ নিল। $10 বিলিয়ন হচ্ছে এক্সনের, $10 বিলিয়ন হচ্ছে এই। সেখানেও আপনার লক্ষ্য করে দেখবেন জর্জ সোরস কিন্তু ওখানেও ইনভলভ। তার উদ্দেশ্য ছিল, মার্কিন বিলিয়নিয়ার জর্জ সোরস, ডেমোক্রেটিক পার্টির সাথে তার সংযুক্তি আছে। তো সে কিন্তু মানে হোল জিনিসটা হচ্ছে যে রাশিয়া যেন এই ইউক্রেনের সম্পদের উপরে নিয়ন্ত্রণ মানে প্রতিষ্ঠা করতে না পারে, এটাই ছিল। সুতরাং সম্পদটাই কিন্তু মূল। এখন আমাদের দেশে ধরেন একটা চুক্তি হচ্ছে ডেনমার্কের সাথে, সেই চুক্তিটা কি হয়েছে আমরা তো কিছুই জানি না। সুতরাং এ সম্পর্কে কিছু বলা খুব কঠিন। কিন্তু এটা একটা ব্যাপার আছে যে একটা ভূ রাজনীতির তো ব্যাপার আছে। তো সেটা কোন দিকে কিভাবে যাবে এবং ডেনমার্কের সাথে চুক্তিটা আমাদের স্বার্থে কতটুকু সেটা মানে রক্ষা করবে আমাদের স্বার্থকে, সেটার ব্যাপারে একটা অস্পষ্টতা। একটা জিনিস হচ্ছে যে একটা ক্ষুদ্র রাষ্ট্রের সাথে যখন একটা বৃহৎ বা শক্তিশালী রাষ্ট্রের চুক্তি হয়, সেই চুক্তিতে কিন্তু সবসময় কিন্তু মানে উইন করে, জয়ী হয় কিন্তু বড় রাষ্ট্র। হ্যাঁ, সুতরাং সেখানেও একটা সংকট থেকে যায় বা একটা সন্দেহ থেকে যায়। ডেনমার্ক অত্যন্ত পাওয়ারফুল একটা ইউরোপীয় দেশ, তারা এখানে এসে আমাদের পোর্টের কি ব্যবস্থাপনার কি অবদান করবে, এটা কি ব্যবস্থাপনার আরও বাইরে কোনো ভূকৌশলগত কোনো উদ্দেশ্য বা ইচ্ছা আছে কিনা, সেটাও তো আমরা জানি না। বা অন্য দেশের সাথে যদি আমাদের পোর্ট সংক্রান্ত বা ওই এরিয়া সংক্রান্ত যদি কোনো চুক্তি হয়, সেটা সম্পর্কেও যদি স্বচ্ছতা না থাকে, তাহলে তো আমাদের পক্ষে বলা কঠিন। কিন্তু জনগণের ভেতরে একটা ক্ষোভ কিন্তু এর কারণে দানা বেঁধে ওঠার সম্ভাবনা আছে। সেটা সম্পর্কে উঠেছে ইতিমধ্যে, উঠেছে। আচ্ছা, অন্তর্বর্তী সরকার আসার পরে মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানে করিডোর দেওয়ার একটা প্রস্তাব দেওয়া ছিল, আলোচনায় ছিল। পরবর্তীকালে এই আলোচনাটা আর এখন নেই। এই করিডোরের বিষয়টা আপনি যদি একটু ব্যাখ্যা করেন। করিডোরের ব্যাপারটা হচ্ছে যে করিডোরটা নিয়ে ভাবনা হচ্ছে, সেই করিডোরটা ইউনাইটেড নেশনসের দ্বারা নিয়ন্ত্রিত হবে বলে আমি যতটুকু জানি। কিন্তু সেটা ধরেন একটা হচ্ছে আদর্শভিত্তিক বা আদর্শভিত্তিকও না, একটা আইডিয়াল যে একটা সিনারিও বা দৃশ্যপট আমরা দেখি, একটা করিডোর হবে, ওখানে ইউনাইটেড নেশনসের লোকজন থাকবে, তারা এটাকে সেফটি একটা জোন হিসেবে করবে,
যেন মায়ানমারের সাথে বাংলাদেশের কোনো সংঘর্ষ না হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর শেষ পরিণতি কোন দিকে দেবে সেটাও আমরা জানি না। একটা জিনিস হচ্ছে দেখেন, আবার কিন্তু ওই ব্রিটেনের দিকেই আমি যাই। এই সমস্যাটা আমাদের সাথে মায়ানমারের এবং বাংলাদেশের যে সমস্যাটা, সেটার স্রষ্টাও কিন্তু ব্রিটেন। আমরা ওই মানে দেশ ভাগের সময় যেভাবে এই অঞ্চলটাকে ভাগ করলো এবং রাখাইন অঞ্চলটাকে আমরা বৌদ্ধদেরকে, বুদ্ধিস্টদেরকে আমরা মিয়ানমারে পাঠালাম, এখন মিয়ানমার আমাদের এখানে পাঠিয়েছে রোহিঙ্গাদের, তাই না? এটা কিন্তু ওই আমাদের উপনিবেশিকদের ভাগ করা এবং শাসন করার নীতি। সুতরাং এটার দুর্ভোগ আমাদের পোহাতে হচ্ছে, ব্রিটেন কিন্তু ওখানে বসে চুপচাপ আছে। কিন্তু 7 বছরের বেশি সময় ধরে 10-12 লাখ রোহিঙ্গা বাংলাদেশের উপর চেপে বসে আছে, রোহিঙ্গা শরণার্থী, কিন্তু এর সংকট সমাধানের কোনো পথ দেখছি না। সংকট, হ্যাঁ, বা আন্তর্জাতিক মহলে যে আগ্রহ থাকার কথা, যে আলোচনা থাকার কথা, সেটাও কিন্তু অনুপস্থিত। সেটাও অনুপস্থিত। আমি রোহিঙ্গাদেরকে আমাদের বাংলাদেশে প্রবেশাধিকার দেওয়া ওই গণ্ডগোলের সময়, এটার একটা মানবিক দিক আছে, কিন্তু সেই দিকটার এটা এমনভাবে একটা সংকট সৃষ্টি করবে সেটা তৎকালীন সরকার কতটুকু অনুধাবন করেছিল আমি জানি না। কিন্তু সব জিনিসটাই হচ্ছে একটা নেগোসিয়েশনের মাধ্যমেই তো করা। বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করেও বা মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেও এর কোনো সমাধান করতে পারবে না। আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে, বিশেষ করে জাতিসংঘ, তার আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করা উচিত ছিল। আরও অন্য ইন্টারেস্টেড যে সমস্ত পার্টি আছে, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ভারত, মায়ানমার, এদের সাথে একটা আমার মনে হয় যে একটা আন্তদেশীয় একটা প্ল্যাটফর্ম করে নেগোসিয়েশন করে এর সমস্যার সমাধানটা কিভাবে করা যায় সেটার দিকে কোনো প্রচেষ্টা নেওয়া যায়। সুতরাং এটা এমন একটা বাংলাদেশের জন্য এমন একটা সংকট, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, তারা ক্ষমতায় এসেছে এখন, তারা কিন্তু সমস্যাটা তো আমাদের অনেক আগেকার সমস্যা। এটাকে এখন সুপরিকল্পিতভাবে এবং সহযোগিতার মন নিয়ে যদি করা যায় তাহলে সম্ভবত একটা সমাধান বের হতে পারে। অন্তর্বর্তী সরকারের সময়, বিশেষ করে 24শে জুলাই অভ্যুত্থানের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো পরিবর্তন দেখছেন কিনা? হ্যাঁ, লক্ষ্য করছি যে পাকিস্তানের সাথে সম্পর্কের একটা পরিবর্তন হয়েছে। আমরা ভারতের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব, হ্যাঁ, আমরা আরও ঘনিষ্ঠ হয়েছি পাকিস্তানের সাথে। সেটা তো খুবই স্বাভাবিক, হতেই পারে যে কোনো দেশের সাথে আমাদের একটা সম্পর্কে। আজকে কিন্তু আমরা ওই আইডিওলজিক্যাল বা আদর্শগত দিক থেকে কিন্তু পৃথিবী চলছে না, পৃথিবী চলছে বহুমুখী একটা দৃষ্টিকোণ থেকে। যেমন ধরেন, রাশিয়া যদি আফগানিস্তানের তালিবান সরকারের সাথে বা ইরানের আয়াতুল্লাহ প্রতিষ্ঠিত ইসলামী সরকারের সাথে করে, তাহলে অনেকেই কিন্তু বলছে যে এটা কি হচ্ছে, তাই না? রাশিয়ার প্রতি তাদের একটা ভিন্ন একটা দৃষ্টি গড়ে তুলছে। কিন্তু আজকে পৃথিবী ওই দৃষ্টিকোণ দিয়ে দেখলে চলবে না। আজকে পৃথিবীটাকে দেখতে হবে আরও একটু ব্রডার দিক থেকে, মানে স্বার্থের দিক থেকে, কে কার স্বার্থ কতটুকু মেটাচ্ছে এবং ভূকৌশলগত দিক থেকে। সুতরাং ভারত, আমাদের বাংলাদেশ পাকিস্তানের সাথে তো আমাদের ধরেন 25 বছর ধরে একটা দীর্ঘ সম্পর্ক ছিল। আমাদের বিভক্তিটা তখন ছিল হিন্দুদের বিরুদ্ধে মুসলমান, যেভাবে রাষ্ট্রটা তৈরি হলো, তারপরে আমরা স্বাধীন হলাম। এখন একটা স্বাধীন দেশ হিসেবে অবশ্যই আমাদের অধিকার আছে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার, এবং তার শর্তও হয়তো অনেক থাকতে পারে। কিন্তু আমি এই সম্পর্কটাকে আমি কোনো ওইভাবে খারাপ অর্থে দেখি না, যদি না আমাদের জাতীয় স্বার্থকে যদি হ্যাম্পার না করে। সেটা তো ভারতের ক্ষেত্রেও, সেটা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য। অবশ্যই অবশ্যই ভারতের একটা জিনিস হচ্ছে যে আমাদের ওই আগেই বললাম যে প্রতিবেশী দেশের সাথে কোনোভাবেই একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক, মানে সংঘাতময় একটা পরিবেশ সৃষ্টি করে কেউ উপকৃত হবে না, না ভারত না বাংলাদেশ। সুতরাং সেখানে একটা সমঝোতার ব্যাপার আছে। আমরা একবার শেষের দিকে আসছি। আপনি দীর্ঘদিন অস্ট্রেলিয়া আছেন, জি, কয়েক দশক ধরে, এবং সেখানে বাংলাদেশি নাগরিকদের সংখ্যাও বাড়ছে। অস্ট্রেলিয়ার রাজনীতি এবং অর্থনীতিতে বাংলাদেশিদের ভূমিকা কতটা, এবং অস্ট্রেলিয়া কিভাবে বাংলাদেশকে দেখে? প্রথমে বলি বাংলাদেশের যারা আমরা প্রবাসী ওখানে, তাদের ভূমিকাটা
সেখানে কিন্তু ধরেন আমাদের বাংলাদেশ থেকে ওখানে যা প্রবাসীরা যেতে শুরু করে 70-এর 71 এই সময় বা তারও আগে কিছু কিছু গিয়েছে ওখানে পাকিস্তানের অধীনে, কিন্তু মূল যাওয়াটা সেটা ঘটেছে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে। আমি যখন গেলাম না 1994 সালে, তখনও বাংলাদেশিদের সংখ্যা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র একটা আয়তনের একটা গোষ্ঠী আমরা ছিলাম। তো এখন কিন্তু ওটা অনেক বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ছাত্র এবং আরও অনেকেই ওখানে যে তারা তাদের বসবাস স্থাপন করেছে এবং লক্ষণীয় ব্যাপার জনশক্তি বেশি। জি, তুলনামূলক দক্ষ জনশক্তি দক্ষ জনশক্তি সেখানে বেশি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের জনগণ এখন কিন্তু অস্ট্রেলিয়ার রাজনীতিতে অনেক বেশি প্রভাব রাখে। এই কারণে যে আমি লক্ষ্য করলাম গত নির্বাচনে আমি দেখলাম যে কাউন্সিল নির্বাচনে আমাদের অনেকেই নির্বাচিত হয়েছে। আমার মনে হয় যে 10 থেকে 12 জন মতো এই সিডনি শহরের বিভিন্ন কাউন্সিল আছে, তো সেখানে যে নির্বাচন সেখানে তারা জয়যুক্ত হয়েছে, কেউ লেবার পার্টি থেকে, কেউ লিবারেল পার্টি থেকে, কেউ গ্রিন পার্টি থেকে। সুতরাং এটা কিন্তু আমাদের একটা সুযোগ সৃষ্টি করে। ওখানে অন্য যে সমস্ত প্রবাসীরা আছে, বিশেষ করে ভারত থেকে এবং চীন থেকে, তারা অত্যন্ত শক্তিশালী, তাদের সাথে অনেক আগে থেকে, এবং তাদের যেমন ধরেন চীনের জনগণ ওখানে যাওয়া শুরু করেছিল গোল্ড রাশ বলে একটা সময় 1857-56 ওই সময়ে। সুতরাং আর আমরা শুরু করেছি 1980, 70, 75-এর এই অঞ্চলে। তার মানে 100-150 বছরের পর আমরা ওখানে গেছি। কিন্তু আমাদের বাংলাদেশিদের সম্পর্কে একটা ভালো ধারণা আছে এই কারণে যে ওখানে আমাদের যে এমবেসি আছে বা কনসুলেট আছে, বাংলাদেশের রিপ্রেজেন্ট করে, যারা প্রতিনিধিত্ব করে, তারা অত্যন্ত সক্রিয়। যতটুকু আমি দেখেছি নানা অনুষ্ঠানের মাধ্যমে তারা অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সাথে সম্পর্কটাকে বৃদ্ধি করার চেষ্টা করছে। এবং আমাদের অনেকেই ওখানে উৎসাহী আছে যারা এই সম্পর্কটাকে, আপনি ধরেন মাতৃভাষা দিবস যেটা আমাদের 21শে ফেব্রুয়ারি, ওখানে একটা পার্ক আছে যেখানে আমরা প্রতি বছর ওই 21শে ফেব্রুয়ারি পালন করি, এবং সেখানে একটা মনুমেন্ট করে দিয়েছে ওই কাউন্সিল, অ্যাশফিল্ড কাউন্সিল। তার চমৎকার একটা জায়গা, এবং প্রভাত ফেরি হয় ওখানে, এবং সেখানে শুধুমাত্র বাঙালিরাই যায় না, সেখানে আরও যায় অস্ট্রেলীয়বাসীরা, সাদা যাদেরকে আমরা বলি হোয়াইট পপুলেশন, তারাও যে ওখানে অংশগ্রহণ করে। সুতরাং অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ, এবং এই ঘনিষ্ঠতা চলবে এই কারণে যে আমাদের সাথে অস্ট্রেলিয়ার একটা পরিপূরক একটা সম্পর্ক আছে। যেমন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু ওখানে বেশ শক্তিশালী একটা অবস্থানে আছে, বিশেষ করে কেমার্ট থেকে শুরু করে যত বড় বড় আউটলেটগুলো আছে, সেখানে বাংলাদেশে আমি খুললে দেখি অত্যন্ত মানে সুন্দর একটা প্রোডাক্ট, বা প্যান্ট শার্ট বা টি শার্ট অথবা কোট স্যুট, এগুলো সব বাংলাদেশ থেকে ওখানে আসছে। সুতরাং আমরা অত্যন্ত গর্ববোধ করি ওই দিক থেকে যে হ্যাঁ, আমাদের এই বস্ত্রশিল্প ওখানে একটা প্রভাব বিস্তার করতে পেরেছে ইন কম্পিটিশন ইয়ের সাথে, ভিয়েতনাম বা ভারত বা অন্যান্য দেশের সাথে। সুতরাং সম্পর্কটা ঘনিষ্ঠ হচ্ছে বলে আমি মনে করি। ডক্টর বদরুল আলম খান, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। আপনাদের শ্রোতা এবং দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বদরুল আলম খানের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন। ধন্যবাদ।